হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তাস্করি দ্য স্মাগলার্স ওয়েব সিরিজের সেকেন্ড পার্টটি। এর আগের পার্টটি আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, চাইলে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। আর এই সেকেন্ড পার্টের মাধ্যমেই এই ওয়েব সিরিজটির গল্প শেষ হয়ে যাবে। বন্ধুরা, অনেক কষ্ট করে প্রত্যেকটা ভিডিও তৈরি করি। আপনার একটি লাইক আমার কষ্টকে সার্থক করতে পারে, তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে। তো এরপর আমরা দেখতে পাই আলডেরাতে কিছু পুলিশ অফিসার রাহুল এবং প্রিয়াকে ধরে ফেলে এবং দুজনকে আলাদা আলাদা গাড়িতে তুলে নিয়ে যায়। আসলে পুরো ঘটনাটাই ছিল অর্জুনের পরিকল্পনার অংশ। অর্জুন পাটেলকে জানায় যে 23 তারিখে কোনো কাস্টমস অফিসারই এয়ারপোর্টে থাকবে না, আর এই তথ্যই পাটেল চৌধুরী সিন্ডিকেটকে জানিয়ে দেয়। এখান থেকেই অর্জুনের আসল প্ল্যান শুরু হয়। সে আলডেরার ইন্টেলিজেন্স অফিসার গোবিন্দকে ফোন করে নিজের পুরো পরিকল্পনা জানায়, যার ফলে গোবিন্দ নিরাপদে প্রিয়াকে সেখান থেকে বের করে নেয়। শুধু তাই নয়, রাহুলকে মরুভূমির এমন এক জায়গায় ছেড়ে দেওয়া হয় যেখানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত নেই। রাহুল সেখানে মরুভূমির মধ্যে আটকে পড়ে, কিন্তু এই ব্যাপারটা চৌধুরী সিন্ডিকেট কিছুই জানে না। চৌধুরী সিন্ডিকেট তখন নিজেদের মাল বের করে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা তাদের সব অ্যাসেট প্রস্তুত করে এবং সোনা, ঘড়ি এবং আরও বহু দামি জিনিস পাঠানোর দায়িত্ব দিয়ে দেয়। এদিকে আন্না বারবার রাহুলকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু রাহুলের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট হচ্ছিল না। সবাই খুব চিন্তায় পড়ে যায় যে রাহুল কোথায় আছে, অথচ রাহুল মরুভূমির মধ্যে পথে হাঁটছিল, কিন্তু না সে গন্তব্যে পৌঁছাতে পারছিল, না তার মোবাইলে কোনো নেটওয়ার্ক আসছিল। অন্যদিকে আমরা দেখি 23 তারিখে সব কাস্টমস অফিসার একটি বড় কনফারেন্সে অংশ নিতে যায়, যেখানে অনেক বড় বড় ব্যক্তিত্ব উপস্থিত ছিল। ঠিক সেই সময়ে আলডেরা থেকে আসা ফ্লাইটটি খুব শিগগিরই মুম্বাইয়ে ল্যান্ড করার কথা, আর এই খবর পাটেলের খুব ভালো করেই জানা ছিল। পাটেল এই তথ্য সিন্ডিকেটকে জানিয়ে দেয় যে মুম্বাই এয়ারপোর্টে তেমন কোনো কড়াকড়ি নেই, ফলে তাদের মাল সহজেই ডেলিভার করা যাবে। সবকিছু ঠিকঠাক চলছিল, এমন সময়ে হঠাৎ করে প্রকাশ সেখানে হাজির হয়। সে সব কাস্টমস অফিসারকে এক ঘরে ডেকে জানায় যে আজ একটি ফ্লাইটে প্রায় 1000 কোটি টাকার মাল আসতে চলেছে, যা আজই বাজেয়াপ্ত করা হবে। প্রকাশের সামনে পাটেল সহ সবাই উপস্থিত থাকায় কেউই কারো সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারে না। অন্যদিকে অর্জুনের পুরো টিমও সেখানে এসে যায়, কারণ প্রকাশ আসলে কনফারেন্সের ব্যাপারটা শুধু দেখানোর জন্যই করেছিল, যাতে পাটেল সিন্ডিকেটকে বলতে পারে যে কাস্টমস অফিসাররা এয়ারপোর্টে নেই। কিন্তু অর্জুন আসতেই সবার আগে সবার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং জানানো হয় আজ কি করতে হবে। পাটেল ছাড়াও আরও অনেক খবরই ছিল, তাই তার একটি প্ল্যান বানায়। প্রথম যে লোকটি আসবে তাকে ধরা হবে না, কারণ প্রথম জনকে ধরলে বাকিরা সতর্ক হয়ে যাবে। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয় এবং যখন সবাই এয়ারপোর্টে আসতে শুরু করে তখন প্রথম জনকে কেউ ধরে না, শুধু তার উপর নজর রাখতে পাটেলকে বলা হয়। অর্জুন স্পষ্টভাবে পাটেলকে জানায় যে এদের উপর নজর রাখা খুব জরুরি, কারণ এদেরকেও ধরতে হবে। এরপর পাটেল তাদের পিছু নেয়, তারা একটি গাড়িতে করে চলে যায়। তবুও পাটেল আরেকটি ট্যাক্সি নিয়ে তাদের অনুসরণ করতে থাকে। তারা একটি বাড়িতে ঢুকে পড়ে এবং পাটেল বাইরে অপেক্ষা করছিল। ঠিক তখনই আমরা দেখি সেই গাড়িতেই রামেশের লোকজন এসে পাটেলকে ধরে ফেলে। এখন পাটেল পুরোপুরি তাদের কবজায়, কারণ তারা মনে করেছিল পাটেল তাদের উপর নজরদারি করছিল। অন্যদিকে চৌধুরী সিন্ডিকেটের সব লোক এয়ারপোর্টে পৌঁছে যায় এবং ধীরে ধীরে সব কাস্টমস অফিসার তাদের ধরে ফেলে, এমনকি ক্যাপ্টেনও তাদের সঙ্গে জড়িত ছিল। এর ফলে অর্জুন সবাইকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘড়ি, সোনা, বহু দামি জিনিস উদ্ধার হয়, যার মোট মূল্য প্রায় 1000 কোটি টাকা। এদিকে আলডেরাতে গোবিন্দ নিরাপদে প্রিয়াকে ফ্লাইটে তুলে দেয়, যাতে তার কোনো সমস্যা না হয়। অন্যদিকে আমরা দেখি রামেশের লোকজন পাটেলকে নির্মমভাবে মারধর করছে, যদিও তারা জানতই না যে পাটেল আসলে তাদের সঙ্গেই যুক্ত ছিল। পাটেল বোঝানোর চেষ্টা করে যে সে শুধু ডিউটি করার অভিনয় করছিল, কিন্তু তারা তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সেই বাড়িতে বহু কাস্টমস অফিসার ঢুকে সবাইকে গ্রেফতার করে। আসলে পাটেল যে এখানে পৌঁছাবে সেটা আগেই আন্দাজ করে অর্জুন কিছু অফিসার পাঠিয়ে দিয়েছিল। এরই মধ্যে রামেশ সবকিছু বুঝে গিয়ে এই তথ্য সুরেশকে জানিয়ে দেয়। অন্যদিকে অর্জুন যখন জানতে পারে যে প্রিয়া মুম্বাইয়ে নিরাপদে পৌঁছে গেছে, তখন সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করতে যায়।
সে প্রিয়াকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ পুরো কাজটাই ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। তবে সৌভাগ্যবশত প্রিয়ার কিছুই হয়নি। এরপর অর্জুন আমাদের একটি বিখ্যাত ক্রিকেটারের কথা জানায় যে অসম্ভব ধনী এবং এই সময় সে এখন রোমে অবস্থান করছিল। সেখানে সে 3টি ঘড়ি কিনে, যার মোট দাম প্রায় 15 কোটি টাকা। এখানেই দেখানো হয় কিভাবে একজন ক্রিকেটার ট্যাক্স বাঁচায় এবং কি পদ্ধতিতে এই দামি ঘড়িগুলো দেশে নিয়ে আসে। খুবই চালাকির সঙ্গে সে ক্রিকেটার মুম্বাই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু শেষ পর্যন্ত অর্জুন তাকে ধরে ফেলে। এদিকে প্রিয়া অবশেষে এয়ারপোর্টে এসে পৌঁছালেও তার উপর বিপদ তখনও কাটেনি, কারণ চৌধুরী সিন্ডিকেট যে কোনো মূল্যে প্রিয়াকে ধরতে ও তাকে শেষ করে দিতে চায়। কারণ 1000 কোটি টাকার মাল ধরা পড়ায় চৌধুরীর অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি রাহুল শেষ পর্যন্ত মরুভূমি থেকে বেরিয়ে আসে, যেখানে আন্না তাকে নিতে আসে। আন্না এইসব কথা চৌধুরীকে জানিয়ে দেয় এবং এখন তারা এটাও বুঝে যায় যে তাদের মধ্যে আসল বিশ্বাসঘাতক ছিল প্রিয়াই। ফলে চৌধুরী যে কোনোভাবে প্রিয়াকে নিজের হাতে পেতে যায়। ঠিক তখনই মুম্বাই এয়ারপোর্টে সাক্সেনা আঙ্কেল নামের এক ব্যক্তি আসেন, যাকে এক কাস্টমস অফিসার থামায়। কিন্তু সাক্সেনা বলে সে জীবনে কখনো কোনো খারাপ কাজ করেনি, তাই সে কোনো চেকিং করাবে না এবং সেখান থেকে চলে যায়। এরপর সেখানে অর্জুন আসে এবং জানায় যে সাক্সেনা আঙ্কেল আগে একজন কাস্টমস অফিসার ছিলেন এবং তিনি ভীষণ সৎ ছিলেন এবং এখনও তিনি সৎই আছেন। এরপর প্রকাশকে তার সিনিয়ররা ডেকে পাঠায়। তারা প্রকাশকে বলে সে যে কাজ করেছে তার সত্যিই প্রশংসার যোগ্য। 1000 কোটি টাকার মাল যেভাবে সে ধরিয়েছে তা সত্যি অসাধারণ। কিন্তু আপাতত তাকে ব্যাংকক যেতে হবে, কারণ সেখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং চলছে। অন্যদিকে আমরা দেখি অর্জুন প্রিয়াকে নিরাপদে একটি সেফ হাউসে নিয়ে যেতে চায়, কিন্তু সে যেই প্রিয়াকে নিয়ে রওনা দেয়, সঙ্গে সঙ্গেই কিছু লোক এই খবর চৌধুরী সিন্ডিকেটকে জানিয়ে দেয়। তারা প্রিয়াকে মেরে ফেলতে চায়। অর্জুন ও প্রিয়ার পিছু নিয়ে তারা হামলাও চালায়, কিন্তু তারা জানতো না যে বোরকার ভেতরে আসলে প্রিয়া নয়, বরং মিতালি রয়েছে। মিতালি একজন কাস্টমস অফিসার হওয়ায় সে একাই তাদের সাহায্য করে দেয়। পরে অর্জুন ও মিতালি মিলে ওই লোকদের নির্মমভাবে মারধর করে। এদিকে প্রিয়া ইতিমধ্যে নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছিল, কারণ গুজ্জার তাকে আগেই সেখানে নিয়ে গিয়েছিল। রাতে অর্জুন প্রিয়ার সঙ্গে দেখা করতে যায়। প্রিয়া তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। কোথাও না কোথাও তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, আর এখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যেই 1000 কোটি টাকার মাল পাচারের ঘটনায় আরও 2 জন ধরা পড়ে, যাদের একজনের নাম আসলাম এবং অন্যজনের নাম মুবিন। এখন অর্জুনের টিম তাদের জেরা করছিল, কিন্তু তারা কিছুই বলতে চাইছিল না। তখন অর্জুন একটি আইডিয়া বের করে। সে বলে আগে এদের ভালো করে মারো, তারপর ভিডিও বানাও, এমনকি তাদের কাপড়ও খুলে ফেলো। এই ভিডিওগুলো ভাইরাল হবে শুনে আসলাম ভয় পেয়ে সব কথা বলতে রাজি হয়ে যায়। আসলাম জানায় সে এবং মুবিন দুজনেই সুরেশ স্যারের জন্য কাজ করত। সুরেশ যা বলতো তারা তাই করত, আর বদলে টাকা পেত। আসলাম আরও জানায় যে তাদের বাড়িতে অনেক মাল লুকানো আছে। এদিকে ব্যাংককে পৌঁছানোর পর প্রকাশের কাছে একটি ফোন আসে এবং তাকে 10 মিনিটের মধ্যে দেখা করতে বলা হয়। প্রকাশ বুঝতে পারছিল না কার সঙ্গে মিটিং হবে। পরে সে জানতে পারে এই মিটিংটা আসলে আর কেউ নয়, বরং বড় চৌধুরীর সঙ্গেই। এরপর আমরা দেখি অর্জুন, গুজ্জার এবং তাদের পুরো টিম সুরেশের বাড়িতে রেড করতে যাচ্ছে, কারণ আসলাম তাদের সব তথ্য দিয়েছিল। মুবিন ও আসলাম দুজনেই তখন কাস্টাডিতে ছিল। ঠিক তখনই মুবিনের কাছে একজন লোক আসে এবং তাকে একটি মোবাইল ফোন দেয়। ফোনে কথা বলার পর মুবিন জানতে পারে আসলামকে এখানে মেরে ফেলতে হবে। এরপর মুবিন খুবই নির্মমভাবে আসলামকে হত্যা করে। অন্যদিকে প্রকাশ বড় চৌধুরীর সঙ্গে দেখা করে। চৌধুরী এখানে প্রকাশকে কিনে নিতে চায়। সে প্রকাশকে ইচ্ছামতো টাকা দেওয়ার প্রস্তাব দেয়, এমনকি একটি ব্ল্যাঙ্ক চেকও দেয়, যেখানে প্রকাশ নিজের পছন্দ মতো অ্যামাউন্ট লিখতে পারে। কিন্তু প্রকাশ বিক্রি হওয়ার মানুষ নয়। সে স্পষ্ট বলে দেয় আজকের পর যেন চৌধুরী আর কখনো তার সঙ্গে দেখা করার চেষ্টা না করে, কারণ সে সৎ এবং টাকার লোভে পড়ে না। এত কথা বলে প্রকাশ সেখান থেকে চলে যায় এবং বের হয়ে সে তার সিনিয়রকে ফোন করে খুব কড়া ভাষায় ধমক দেয়। সিনিয়র তাকে বোঝানোর চেষ্টা করে যে এখনো সময় আছে, পার্টনারশিপ করলে প্রচুর টাকা আর লাভ হবে, কিন্তু প্রকাশ তাদের কোনো কথাই শোনে না। এদিকে অর্জুনের পুরো টিম সুরেশের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে রেড শুরু করে। সুরেশের পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোথাও কিছুই পাওয়া যায় না। এমনকি বাড়ির ছোট মন্দিরটাও চেক করা হয়, সেখানেও কিছু পাওয়া যায় না। ঠিক তখনই ধুরিয়া নামের এক নতুন কাস্টমস অফিসার মন্দিরের পাশে একটি গোপন কক্ষ খুঁজে পায়। সে সেই গোপন ঘরের ভেতরে ঢোকে, আর ঠিক তখনই যখন অর্জুনের টিম সব জায়গায় খুঁজছিল, হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়।
এরপর জানা যায় সেখানেই সুরেশকে গুলি করে হত্যা করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে। এখানে ধুরিয়া জানায় যে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়েছিল এবং সে ধস্তাধস্তির সময়ই গুলিটি লেগে যায়। ধুরিয়া ভীষণভাবে কাঁদছিল। এর সবকিছুই চলতেছিল এমন সময় অর্জুনের কাছে মিতালির ফোন আসে। মিতালি অর্জুনকে আরও একটি খারাপ খবর দেয়। সে জানায় আসলাম ও মুবিন দুজনেই তাদের কাস্টাডিতে ছিল, কিন্তু কাস্টাডির মধ্যেই আসলাম মারা গেছে। আর মুবিনের ধারণা এই কাজটা কাস্টমস অফিসাররাই করেছে। এই কারণে মুবিন ভীষণভাবে ভেঙে পড়েছে। এরপর আমরা দেখি প্রকাশকে, যে তখন ভীষণ রেগেছিল। একদিকে তাকে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে সুরেশ মারা গেছে, তার উপর কাস্টাডির মধ্যেই আসলামও মারা গেছে। প্রকাশ সেখানে পৌঁছালে ধুরিয়া তাকে সবকিছু খুঁজে বলে আসলে কি হয়েছিল এবং কিভাবে সবটা অনিচ্ছাকৃতভাবে ঘটে গেছে। এরপর প্রকাশ স্যার অর্জুনের সঙ্গে কথা বলে। সে জানায় ধুরিয়া স্টেটমেন্ট নিতে হবে এবং সম্ভবত তার শাস্তিও হতে পারে, কিন্তু অর্জুন বলে ধুরিয়া আমাদের টিমেরই লোক, তাই আমাদের তাকে বাঁচানো উচিত। এরপর প্রকাশ যখন তার সিনিয়রের সঙ্গে দেখা করতে যায়, তখন সিনিয়র প্রকাশকে বলে যে সে তার পুরো টিমকে সাসপেন্ড করতে যাচ্ছে, কিন্তু প্রকাশ স্পষ্টভাবে জানায় সে এটা করতে পারবে না। ব্যাংককে যা ঘটেছে সেই বিষয়টি সে কাউকে জানাবে না, এর বিনিময়ে তার টিমকে সাসপেন্ড করা যাবে না। এভাবেই তাদের মধ্যে একটি ডিল হয়ে যায়। এরপর আমরা দেখি বড় চৌধুরী অর্জুনকে ফোন করছে এবং সেও অর্জুনকে কিনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অর্জুন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে বিক্রি হওয়ার মানুষ নয় এবং ভবিষ্যতে যেন তাকে ফোন করার চেষ্টাও না করে। তখন চৌধুরী হুমকি দিয়ে বলে যদি তুমি বিক্রি না হও তাহলে তোমার জীবনের সবকিছু খারাপ হতে দেখার জন্য প্রস্তুত থাকো। অন্যদিকে আমরা দেখি মিতালি ও তার ছোট মেয়েকে। মিতালি যখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ দুজন লোক আসে যাদের হাতে অ্যাসিড ছিল। তারা মিতালির মেয়ের ওপর সেটি ঢেলে দেয়। যদিও সেটি আসলে অ্যাসিড নয়, পানি ছিল, তবু এটা ছিল একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা। একই ধরনের হুমকি গুজ্জারও পায়। গুজ্জার যখন জগিং করতে বেরিয়েছিল তখন দুজন লোক তার কাছে এসে তাকে সতর্ক করে বলে কাস্টমস অফিসার হিসেবে সীমার মধ্যে থাকো, নইলে মারা যাবে। এই ধরনের হুমকি শুধু গুজ্জার, মিতালি বা অর্জুনই পায়নি, বরং সব কাস্টমস অফিসারই এই সতর্ক বার্তা পেয়েছিল। ফলে সবাই হতবাক হয়ে যায় এরপর আর মাল ধরা উচিত হবে কিনা, কারণ মাল ধরলে তাদের পরিবারের উপর ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তখন প্রকাশ বলে একটি কাজ করা যাক, পরের যে মাল আসবে সেটাকে আপাতত যেতে দেওয়া হবে, কিন্তু তার পরের চালানটা অবশ্যই ধরা হবে। এরপর চৌধুরী সিন্ডিকেটের দুজন লোক 100 কেজি স্বর্ণ নিয়ে আসে। তাদের মনে হচ্ছিল এখন আর কেউ তাদের ধরবে না। তারা ভীষণ আত্মবিশ্বাসী ছিল, কারণ তাদের ধারণা ছিল এখন কাস্টমস অফিসাররা কিছুই করতে পারবে না। কিন্তু তারা তখনও গুজ্জারের মুখোমুখি হয়নি। যখন তারা গুজ্জারের সামনে গিয়ে তাকে অ্যাটিটিউড দেখাতে চায় তখন গুজ্জার তাদের ভয়ঙ্করভাবে মারধর করে এবং গ্রেফতার করে। সেই ঘটনার ভিডিও বানানো হয় যা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিও বড় চৌধুরীর কাছেও পৌঁছে যায়। এইসব দেখে বড় চৌধুরী বুঝে যায় যে এরা সহজে থামবে না, কিছু না কিছু বড় পদক্ষেপ নিতেই হবে। ঠিক তখনই বড় চৌধুরীর কাছে শেখ সাহেবের ফোন আসে, যিনি তাকে দেখা করতে ডাকেন, কারণ মুম্বাই এয়ারপোর্টে তাদের বিপুল পরিমাণ মাল ধরা পড়েছে এবং সামনে কি করা হবে তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে আমরা দেখি অর্জুন ও গুজ্জার একসঙ্গে বসে মদ খাচ্ছে। সেখানে অর্জুন গুজ্জারকে বোঝায় যে আজ সে যা করেছে তা করা উচিত হয়নি, তার রাগের উপর আরও নিয়ন্ত্রণ রাখা দরকার ছিল। তখন গুজ্জার বলে আজ যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে আমার বাবা কি বলেছে জানো, সে নাকি লজ্জিত যে তার এমন ছেলে আছে। গুজ্জার বলে তুমি সৎ থাকা সত্ত্বেও যখন নিজের বাবা এমন কথা বলে তখন তুমি কল্পনাও করতে পারবে না তোমার উপর কি মানসিক চাপ আসে। পরে গুজ্জার যখন বাড়ি ফেরে তখন সিঁড়িতে তার সঙ্গে দেখা হয় মীনাক্ষীর। মীনাক্ষী গুজ্জারকে বলে তাকে ক্ষমা করে দিতে। সে এখনও গুজ্জারকেই ভালোবাসে এবং নিজের এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। সে জানায় হয়তো গুজ্জার তাকে ক্ষমা করবে না, কিন্তু সে এখন শুধু তাকেই ভালোবাসে এবং অন্য কিছু তার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুজ্জার কোনো উত্তর দেয় না। ঠিক তখনই আমরা দেখি চৌধুরী অর্জুনকে ফোন করে এবং গুজ্জারের ব্যাপারে জানায়। সে বলে তোমার কাছে মাত্র 5 মিনিট সময় আছে, যদি পারো গুজ্জারকে বাঁচিয়ে নাও। অর্জুন সঙ্গে সঙ্গে গুজ্জারের কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে গুজ্জারের ওপর হামলা হয়ে গেছে। দুর্বৃত্তরা গুজ্জারকে নির্মমভাবে মারধর করছিল, আর যখন অর্জুন সেখানে পৌঁছায় ততক্ষণে তারা গুজ্জারকে মেরে ফেলেছে।
এই দৃশ্য দেখে অর্জুন ভেঙে পড়ে, কারণ গুজ্জার ছিল তার একমাত্র সবচেয়ে কাছের বন্ধু। পরের দিন যখন এই খবর সবার কাছে পৌঁছায় তখন সবাই গভীর শোক প্রকাশ করে, কারণ গুজ্জার ছিল একজন সৎ ও নির্ভীক কাস্টমস অফিসার। এরপর কিছু লোক আসে যারা গুজ্জারের বাড়িতে তল্লাশি চালাতে চায়। তল্লাশি চলাকালীন গুজ্জারের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার হয়। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি ধুরিয়াকে, যে বারবার কারো সঙ্গে ফোনে কথা বলছিল। এই আচরণ দেখেই অর্জুন বুঝে যায় ধুরিয়া নিশ্চয়ই একজন ইনফর্মার। তখন অর্জুন ইনফর্মার ধুরিয়াকে সঙ্গে নিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে পৌঁছে অর্জুন ধুরিয়াকে নির্মমভাবে মারধর করে এবং জিজ্ঞাসা করে সে আসলে কার ইনফর্মার এবং কার জন্য কাজ করে। মার খাওয়ার পর ধুরিয়া সব সত্য বলে দেয়। ধুরিয়া জানায় সে যখন এয়ারপোর্টে ছিল তখন তার কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে লোকটি বলে, যদি 1 কোটি টাকা কামাতে চাও তাহলে শুধু হ্যাঁ বা না বলে উত্তর দাও। ধুরিয়া হ্যাঁ বলে দেয়। এরপর তাকে বলা হয় খুব শিগগিরই সুরেশের বাড়িতে রেড হবে। সেখানে মন্দিরের দিক দিয়ে একটি গোপন ঘর পাওয়া যাবে এবং তাকে একটি বন্দুকও দেওয়া হবে। তার কাজ হবে সুরেশকে গুলি করে মেরে ফেলা এবং সবাইকে বোঝানো যে এটা ইচ্ছাকৃত নয়, বরং ভুলবশত গুলি চলে গেছে। নির্দেশ অনুযায়ী ধুরিয়া ঠিক সেটাই করে এবং সুরেশকে হত্যা করে। এরপর আমরা দেখি বড় চৌধুরী অর্জুনকে ফোন করে বলে, এবারের জন্য প্রস্তুত হও, কারণ এখন এমন এক বড় খেলা শুরু হতে চলেছে যেখানে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আজ তার জীবন বিপদের মধ্যে রয়েছে। এই কথা শুনেই অর্জুন দৌড়ে প্রিয়ার কাছে যেতে শুরু করে, কিন্তু সে প্রিয়ার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিল না। প্রিয়াও তার কল ধরছিল না। পরে যখন অর্জুন প্রিয়ার কাছে পৌঁছায় তখন দেখে প্রিয়ার তো কিছুই হয়নি। এতে সে অনেকটাই স্বস্তি পায়। ঠিক তখনই আবার বড় চৌধুরীর ফোন আসে। সে বলে এইবার তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পরের বার আর এমন হবে না। এদিকে কাস্টমস অফিসে প্রকাশ লক্ষ্য করে যে অনেক দামি ঘড়ির বিষয়ে একটি ব্রিফ জমা পড়েছে, যার কথা প্রিয়া আগে কিছুই বলেনি। তাই প্রকাশ অর্জুনকে ডেকে পাঠায়। অর্জুন জানায় ঘড়িগুলোর ব্যাপারে গুজ্জারই তাকে জানিয়েছিল, কিন্তু গুজ্জারের ইনফর্মার কে সেটা এখনো জানা যায়নি। আসলে গুজ্জারের ইনফর্মার চৌধুরী সিন্ডিকেটের ভেতরেই কেউ একজন। অর্জুন জানতে চায় সেই ইনফর্মার কে, কিন্তু কিভাবে সেটা বের করবে তা বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই মীনাক্ষী সেখানে আসে। মীনাক্ষী জানায় গুজ্জারের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিল অর্জুন। সে আরো বলে গুজ্জার যখন তার সঙ্গে সব কথা শেয়ার করত তখন একবার বলেছিল যদি তার কখনো কিছু হয়ে যায় তাহলে শুধু একটি নাম অর্জুনকে জানাতে, সেটা হলো সাক্সেনা আঙ্কেল। এই কথা শুনেই অর্জুন সিদ্ধান্ত নেয় সে সঙ্গে সঙ্গে সাক্সেনা আঙ্কেলের সঙ্গে দেখা করবে। অন্যদিকে আমরা দেখি বড় চৌধুরীকে শেখ সাহেব নিজের কাছে ডেকে পাঠিয়েছে। শেখ সাহেব বড় চৌধুরীকে বলে, তোমার কারণে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো তুমি এই ক্ষতির ক্ষতিপূরণ কিভাবে দেবে, কারণ এভাবে চলতে থাকলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এবং তোমারও সর্বনাশ হবে। ঠিক তখনই বড় চৌধুরীর কাছে একটি ফোন আসে। এই ফোন কোনো সাধারণ ইনফর্মারের নয়, বরং এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের, যে আর কেউ নয় কাস্টমস অফিসারের সিনিয়র অফিসার প্রকাশ। প্রকাশ বড় চৌধুরীকে জানায় চৌধুরী সিন্ডিকেটের ভেতরেই এমন একজন লোক আছে যে ঘড়িগুলোর ব্যাপারে কাস্টমসকে তথ্য দিয়েছে। সেই ইনফর্মার কে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। এখানেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় প্রকাশ এখন বড় চৌধুরীর সঙ্গেই কাজ করছে। তাদের মধ্যে ইতিমধ্যেই পার্টনারশিপ হয়ে গেছে। আসলে ব্যাংককে বড় চৌধুরীর সঙ্গে মিটিংয়ের সময় প্রকাশ এই ডিল করে নেয়, যেখানে সে 20% শেয়ার পাবে। কিন্তু এই ডিলের কথা সে নিজের সিনিয়র অফিসারদেরকে জানায়নি, বরং তাদের সামনে সে এমন ভাব করে যেন সে এখনও একজন সৎ অফিসার। এরপর বড় চৌধুরী শেখ সাহেবকে বলে তাদের জীবনে যা খারাপ হওয়ার ছিল তা ইতিমধ্যে হয়ে গেছে। এখন থেকে সব ভালোই হবে, কারণ এখন তাদের হাতে যে মাল আছে সবই তারা মুম্বাই এয়ারপোর্টে নামাবে, কারণ সেখানে এখন তাদের একজন লোক রয়েছে। অন্যদিকে প্রিয়া ভীষণ নার্ভাস হয়ে পড়ে, কারণ সে জানে যদি সে ঘর থেকে বের হয় তাহলে চৌধুরী সিন্ডিকেটের লোকেরা তাকে মেরে ফেলবে। এইভাবে জীবন কাটাতে সে চায় না, তাই তার মাথার ভেতর নানা চিন্তা ঘুরতে থাকে। এরপর আমরা দেখি বড় চৌধুরী এবার হাজার হাজার কুইন্টাল মাল মুম্বাইয়ে পাঠাতে চায়। আগে কখনো তারা এমন কাজ করেনি। এইবার তারা একেবারেই নতুন কৌশল নিতে যাচ্ছে। সম্প্রতি খবর এসেছে আলডেরাতে 40 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে, আর সেই ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের কফিনের ভেতর লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ স্মাগলিং করবে। এভাবে প্রায় 1000 কুইন্টাল মাল ভারতে ডেলিভার করার পরিকল্পনা করা হয়। অন্যদিকে আমরা দেখি
অর্জুন সাক্সেনা আঙ্কেলের কাছে পৌঁছে যায়, কারণ ইনফরমার সম্পর্কে প্রকৃত তথ্য তার কাছেই রয়েছে। সাক্সেনা আঙ্কেল জানায় গুজ্জার ছিল তার খুব ভালো ছাত্র। গুজ্জারের কাছে সে ছিল একজন গুরুর মতো এবং তারা দুজন সবসময় একসঙ্গে কাজ করত। এখানেই জানা যায় আসল ইনফরমার ছিল চৌধুরী সিন্ডিকেটের ভেতরেরই এক বড় নাম সুরেশ। এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় সুরেশ নিজের শরীরের সঙ্গে কিছু স্বর্ণ বেঁধে নিয়ে এসেছিল, কিন্তু সাক্সেনা আঙ্কেল মুহূর্তের মধ্যে বিষয়টা বুঝে ফেলেন। তখন সুরেশ জানায় সে চৌধুরী স্যারের জন্য কাজ করে এবং তার স্ত্রী খুব অসুস্থ। সে যদি সময় মতো তার কাছে পৌঁছাতে না পারে তাহলে হয়তো তার স্ত্রী মারা যাবে। সে শুধু একবার শেষবারের মতো তাকে দেখতে চায়। এই কথা শুনে সাক্সেনা আঙ্কেল সেদিন তাকে ছেড়ে দেন, তবে শর্ত দেন যে এরপর থেকে সুরেশকে তার জন্য কাজ করতে হবে, এর বদলে তাকে বড়সড় রিওয়ার্ডও দেওয়া হবে। এই প্রস্তাবে সুরেশ রাজি হয়ে যায়। এরপর সুরেশই বড় চৌধুরীকে কফিনের আইডিয়াটা দেয় এবং বড় চৌধুরীর সব পরিকল্পনার কথা সে সাক্সেনা আঙ্কেলকে জানিয়ে দেয়। অফিসে যে বিপুল পরিমাণ মাল ছিল তা একটি কার্গো প্লেনে করে আসার কথা ছিল, যার ব্যাপারে শুধু প্রকাশই জানত। এই সব তথ্যই সুরেশ জানায়। এরপর কফিনে বিপুল পরিমাণ মাল লোড করা হচ্ছিল এবং সমস্ত স্বর্ণ সেই কফিনে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক তখনই সুরেশের কাছে একটি ফোন আসে। সে ফোন ধরতে সাইডে যেতেই হঠাৎ সেখানে রাহুল এসে সুরেশের উপর হামলা চালায়। এর মাধ্যমে বোঝা যায় চৌধুরী সিন্ডিকেটের লোকজন সুরেশের ব্যাপারে সব জেনে গেছে। এই খবর বড় চৌধুরীর কাছেও পৌঁছে যায়। যখন সাক্সেনা আঙ্কেল বুঝতে পারেন যে সুরেশ এখন কম্প্রোমাইজড হয়ে গেছে এবং আর কোনো খবর পাওয়া যাচ্ছে না, তখনই তিনি অর্জুনকে ফোন করে সবকিছু জানিয়ে দেন। অর্জুন তখন বুঝে উঠতে পারছিল না এখন কি করা উচিত। এরপর আমরা দেখি প্রিয়া আলদেরাতে পৌঁছে গেছে। এতে আমরা বুঝতে পারি প্রিয়াও সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। সে রাহুলের সঙ্গে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু রাহুল তাকে সজোরে চড় মারে এবং তাকে বড় চৌধুরীর কাছে নিয়ে যেতে শুরু করে। এরপর দেখা যায় সেই কার্গো প্লেনটি মুম্বাইয়ে ল্যান্ড করে। অর্জুনের পুরো টিম তখন সেই কার্গো প্লেনেরই অপেক্ষায় ছিল। তারা প্লেনের কাছে পৌঁছে তল্লাশি শুরু করলে দেখে সব কিছু স্বাভাবিক, যেন সেখানে কিছুই নেই। তখন অর্জুন বুঝে যায় বড় চৌধুরী তার পরিকল্পনা বদলে ফেলেছে। কফিনের বদলে অন্য একটি কার্গো প্লেনে সমস্ত মাল পাঠানো হয়েছে, যেখানে সোফা সহ নানা আসবাবপত্র ছিল। সেই সোফাগুলোর ভেতরেই আসলে লুকিয়ে রাখা হয়েছিল পুরো স্বর্ণ। এইসব সোফা মুম্বাই পৌঁছে যায় এবং পুরো বিষয়টি ছিল প্রকাশের তত্ত্বাবধানে। প্রকাশ কাউকে কিছু জানায়নি এবং খুব সহজেই বড় চৌধুরীর সমস্ত মাল বের করে দেওয়ার চেষ্টা করছিল। এদিকে প্রিয়া যখন বড় চৌধুরীর সঙ্গে দেখা করে তখন জানা যায় যে সুরেশের ব্যাপারে বড় চৌধুরীকে তথ্য দিয়েছিল প্রিয়াই। এরপর প্রিয়া আবার বড় চৌধুরীর সঙ্গে কাজ শুরু করে। সে ক্ষমা চেয়ে বলে, আমি এখন সবকিছু জানাবো। সুরেশ আসলে কার জন্য কাজ করছিল সেটা আপনি এখনো বুঝে উঠতে পারেননি, কিন্তু আমি সেটা বের করে দিতে পারবো। অন্যদিকে প্রকাশের চোখের সামনেই সব মাল বের হয়ে যাচ্ছিল আর মুম্বাই এয়ারপোর্টে অর্জুন কিছুই ধরতে পারছিল না। তখন তার মনে হয় যদি বড় চৌধুরী জেনে থাকে যে সুরেশ কাস্টমসের সঙ্গে যুক্ত ছিল তাহলে সে নিশ্চয়ই এই মাল পাঠাবে না। অবশ্যই পরিকল্পনা বদলানো হয়েছে। অন্যদিকে আলডেরাতে সুরেশকে নির্মমভাবে মারধর করা হচ্ছিল। তাকে প্রায় আধমরা করে ফেলা হয়েছিল এবং তার কাছ থেকে ইনফর্মারের নাম জানতে চাওয়া হচ্ছিল। প্রিয়াও তাকে জেরা করছিল। ঠিক তখনই আলডেরাতে একটি স্পেশাল কপস টিম এসে পৌঁছায় এবং সবাইকে ঘিরে ফেলে। এদিকে মুম্বাই এয়ারপোর্টে অর্জুন সরাসরি প্রকাশের কাছে গিয়ে বলে যে সে সোফাগুলো চেকিং করতে চায়, কিন্তু প্রকাশ বলে বিষয়টা এত সহজ নয়, সেটা করতে পারবে না। তবুও অর্জুন জোর করেই চেকিং শুরু করে এবং একটি সোফার ভেতর বিপুল পরিমাণ স্বর্ণ পেয়ে যায়। এর সঙ্গে সঙ্গে প্রকাশের বিশ্বাসঘাতকতাও প্রকাশ্যে চলে আসে এবং তার গ্রেফতার হওয়া নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে আলডেরাতে যখন সুরেশকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে একের পর এক পুরো স্পেশাল অপারেশন টিম পৌঁছে যায়। সবাইকে গ্রেপ্তার করা হয়। এই টিম কিভাবে সেখানে পৌঁছালো তার পেছনেও ছিল একটি পরিকল্পনা। আসলে অর্জুনই প্রিয়াকে সেখানে পাঠিয়েছিল এবং সুরেশের ব্যাপারে সব বলার নির্দেশ দিয়েছিল। প্রিয়া যখন আলডেরা এয়ারপোর্টে পৌঁছায় তখন সেখানে গোবিন্দের সঙ্গে দেখা হয়। গোবিন্দ প্রিয়াকে একটি আংটি দেয় যার ভেতরে একটি ট্র্যাকার লাগানো ছিল। সেই ট্র্যাকারের সাহায্যে গোবিন্দের পুরো টিম খুব সহজে বড় চৌধুরীর কাছে পৌঁছে যায়। এভাবেই অর্জুনের টিম এই মিশন সফলভাবে শেষ করে এবং হাজার হাজার কুইন্টাল মাল উদ্ধার করে এবং এর সঙ্গেই চৌধুরী সিন্ডিকেটের সম্পূর্ণ পরিণতি ঘটে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।